হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। স্বামীর পাশে লাল টুকটুকে লেহেঙ্গা পরে ঘোমটা দেওয়া এক মেয়ে দেখেই জ্ঞান হারায় আফরোজা বেগম। সাথে সাথে উনার দুই ছেলের বউ উনাকে আগলে ধরেন। আনোয়ার চৌধুরী গম্ভীর মুখে তাকিয়ে আছে তার প্রাণপ্রিয় প্রিয়তমা অর্ধাঙ্গিনী আফরোজা বেগমের দিকে। এই বাড়ির বড় কর্তা আনোয়ার চৌধুরী, যার দুই ছেলে এক মেয়ে। আনোয়ার চৌধুরীর সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না। উনি যা বলবে তাই মেনে চলতে হবে। আফরোজ বেগমকে উনার বড় ছেলে রুমে নিয়ে গেল। ছোট ছেলে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তিতি খুব ভালো করেই জানেন তার বাবা কখনো ভুল কিছু করবে না। যেখানে 2 দিন পর নাতি নাতনিদের বিয়ে দিবে, সেখানে নিজে বিয়ে করে বুনিয়ে আসবেন, এটা অসম্ভব। আনোয়ার চৌধুরী গম্ভীর মুখে ছেলের বুদে বলে উঠল, রাস্তা ছাড়ো, শাশুড়ির কাছে যাও। আমেনা বেগম হালিমা বেগমের দিকে তাকিয়ে ইশারায় দূরে সরে যেতে বলে নিজের শাশুড়ির রুমে ছুটলেন। ড্রয়িং রুম জুড়ে পিনপিন নীরবতা। আনোয়ার চৌধুরীকে ঘিরে দাঁড়িয়ে আছে তার দুই ছেলে মেয়ে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ছেলের বউ। আনোয়ার চৌধুরী নীরবতা ভাঙে বলে উঠল, আমার পাশে যে মেয়েটা বসে আছে তার নাম মহুয়া। আমি কাল গ্রামে গিয়েছিলাম কিছু কাজে, তখন আমার বন্ধু আজমিরের সাথে দেখা। জোর করে গ্রামের বখাটে দলের লিডার ওকে বিয়ে করতে চায়। আমি পুলিশ নিয়ে ওদের ধরিয়ে দেই। এখন থেকে ও এখানেই থাকবে। আশা করি তোমার আর কোনো প্রশ্ন নেই। আমেনা বেগমকে ইশারা করে বলল, ওকে নিয়ে যাও। 2 তলার ডান পাশের রুমটা আজ থেকে ওর। কথাগুলো সবার বিশ্বাস হলেও আনোয়ার চৌধুরী মেয়ে নিরুপমা আর হালিমা বেগমের বিশ্বাস হয় না। ডাল মে কুছ তো কালা। ছেলেটাকে পুলিশে ধরিয়ে দিলে এখানে মেয়েটাকে এইভাবে নিয়ে আসার মানে কি? অন্তত কাপড় চেঞ্জ করে আনত। বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খেল তাদের মাথায়। আনোয়ার চৌধুরী 2 ছেলে, আজাদ চৌধুরী আর মিরাজ চৌধুরী। এক ছেলে বিজনেসম্যান, নিজের কোম্পানি সামলাচ্ছে, আরেক ছেলে পুলিশ। আমেনা বেগম একটু হেসে মহুয়ার সামনে গিয়ে বলল, চলো আমার সাথে। হালিমা চৌধুরীর ভীষণ বিরক্ত লাগল। যাকে তাকে বাড়িতে জায়গা দেওয়াটা তিনি একদম পছন্দ করেন না। আর এই মেয়ের তো মুখও দেখা যাচ্ছে না, মুখ কাপড় দিয়ে ডেকে রাখা। অবশ্য গ্রামের মেয়েরা আর কেমনই বা হবে। আনোয়ার চৌধুরী গম্ভীর মুখে নিজের রুমের দিকে চলে গেলেন। এখনো প্রাণপ্রিয় প্রিয়তমার কাছে যাওয়া হয়নি। নিশ্চয়ই আরও অসুস্থ হয়ে গেছে আফরোজ বেগম। স্বামীকে ভীষণ ভালোবাসেন, সাথে কোনো নারী দেখে হজম করতে পারেননি। আমেনা বেগম মহুয়াকে ফ্রেশ হয়ে নিতে বলল। ফিরে আসতে নিলেই মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসলো। আমেনা বেগমের কাছে মনে হলো উনি ভুল শুনলেন, এত সুন্দর কারো কণ্ঠ হতে পারে। মহুয়া দ্বিতীয়বার আবার ডেকে উঠল, আন্টি। আমেনা বেগম পেছন ফিরতেই মেয়েটা মাথা নিচু করে বলে উঠল, আন্টি একটা ড্রেস হবে। আমার সাথে তো কোনো কাপড় নিয়ে আসিনি। আমেনা বেগম কিছু একটা ভেবে বললেন, তুমি শাড়ি পরতে পারো। আমাদের বাসায় একটাই মেয়ে ছোঁয়া, এখন ও বাসায় নেই, বাসায় আসলে ওর কাছ থেকে নিয়ে নিব। মহুয়া মাথা নেড়ে সম্মতি জানালো। আমেনা বেগম রুম থেকে বেরিয়ে যেতেই মহুয়া দরজা ভেতর দিয়ে লাগিয়ে দিল। আয়নার সামনে গিয়ে মুখ থেকে কাপড় সরালো। সারা মুখে মারের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা মুখে দাগগুলো যেন আরো ভেসে উঠেছে। 2 হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল মহুয়া। কি থেকে জীবন কি হয়ে গেল? জীবনে ঘটে গেল কিছু অবিশ্বাস্য ঘটনা। এই জীবনের শেষ কোথায়? সামনে ওর সাথে কি হবে জানা নেই। নিজের পরিবারের কাছে কোনো মুখে ফিরে যাবে। এর থেকে তো মৃত্যু অধিক ভালো ছিল। ভরা কলেজের মাঠে রাফির গালে সজোরে থাপ্পড় মেরে বসল ছোঁয়া। স্তব্ধ হয়ে সবাই তাকিয়ে থাকে ওদের দিকে। একটা মেয়ে থাপ্পড় মারল কলেজের ফেমাস বয় রাফিকে। এটা যেন কারো বিশ্বাস হচ্ছে না। ছোঁয়া হাত বাড়িয়ে একটা চিরকুট দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠে, এইগুলো কি? তোর সাহস হয় কিভাবে আমাকে এইসব লেখার? 1 বার নয়, 2 বার নয়, এই নিয়ে 10 বার তোকে রিজেক্ট করেছি, তাও তোর লজ্জা হয় না? আর একবার যদি আমার আশেপাশে তোর কোনো চেলাফেলা কিংবা তোকে দেখি, এর থেকেও খারাপ কিছু হবে। রাফি নির্বাক হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। রাগে মুখ লাল হয়ে আছে ছোঁয়ার। হাতের ব্যাগটা শক্ত করে চেপে ধরে কলেজ থেকে বেরিয়ে গেল। রাফি সেই আগের জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে রইল ছোঁয়ার যাওয়ার দিকে। মেয়েটা কি কখনো তার ভালোবাসা বুঝবে না?
সেই ক্লাস 7 থেকে ভালোবাসে, কিন্তু ছোঁয়া ওকে একটা ভালো বন্ধু ছাড়া আর কিছুই কখনো ভাবেনি, আর আজ তো সেই বন্ধুত্ব ও ভেঙে গেল। মহুয়া গোসল করে চুলগুলো ছেড়ে দিল যেন ঘাড়ের দাগগুলো দেখা না যায়। আয়নার সামনে গিয়ে মুখের দাগগুলোর দিকে কিছু সময় তাকিয়ে রইল। যতই দাগ লুকাতে চায় না কেন, উপরের দাগগুলো মুছে গেলেও অন্তরের দাগ কিভাবে মুছবে? গায়ে লেগে যাওয়া কলঙ্ক কিভাবে লুকাবে? কয়দিন লুকিয়ে রাখবে? এই সমাজে যে ওর মাথা উঁচু করে চলার স্বাধীনতা নেই। এইগুলো ভাবতে ভাবতে ডুকরে কেঁদে উঠল মহুয়া। সে বাঁচতে চায় নিজের পরিবারের সামনে একবার যাওয়ার জন্য, বাবার পায়ে পড়ে ক্ষমা চাওয়ার জন্য। সে বাঁচতে চায় সেই নরপিশাচটার সামনে একবার যাওয়ার জন্য, কঠিন থেকে কঠিন মৃত্যু দেওয়ার জন্য তাকে বাঁচতে হবে। বাহির থেকে কয়েকবার দরজা আঘাত করতেই দরজা খুলে দিল। আমেনা বেগম এসেছে। মহুয়ার দিকে তাকিয়ে থমকে গেলেন তিনি। মুগ্ধ চোখে চেয়ে বলে উঠলেন, মাশাল্লাহ। মহুয়া লজ্জায় এদিক ওদিক তাকাচ্ছে। অপরিচিত জায়গা, মানুষ। কেমন হবে যদি তারাও ওর সাথে একই কাজ করে? ভাবতেই গলা শুকিয়ে আসে মহুয়ার, চোখ জ্বলজ্বল করে উঠে। এখনই বুঝি বৃষ্টি ঝরবে চোখ দিয়ে। আমেনা বেগম মহুয়ার চুলের দিকে তাকালো। হাঁটু অবধি ভিজা চুলগুলো থেকে টপটপ পানি পড়ছে। মুখে কাটা দাগ, কিসের দাগ এইগুলো? মনে তো হয় কেউ ভীষণ মেরেছে। কি ভীষণ মিষ্টি চেহারা, যেন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আমেনা বেগম, চলো আমার সাথে, আব্বা তোমার জন্য বসে আছে। মহুয়া আমেনা বেগমের পিছু পিছু নিচে যেতেই সবার দৃষ্টি গেল মহুয়ার দিকে। এই প্রথম আনোয়ার চৌধুরীও মহুয়ার মুখ দেখলেন। হালিমা চৌধুরী শান্ত দৃষ্টিতে তাকাল, মনে মনে বলে উঠল, মেয়েটা দেখতে মাশাল্লাহ, তবে মুখে এত কিসের দাগ? মনে হচ্ছে প্রচুর মেরেছে কেউ। গ্রামের মেয়েও এত সুন্দর হয়? চুল, চোখ, ফেস, সৌন্দর্য সব মিলিয়ে অপূর্ব সৌন্দর্যের অধিকারী। নিরুপমা বিরক্ত দৃষ্টিতে তাকালো। তিনি একদম পছন্দ করেন না কোনো মেয়েকে, আর যদি হয় উনার মেয়ের থেকে বেশি সুন্দর তাহলে তো বিষের কাঁটা মনে করেন। আর এই মেয়েকে দেখলে তো মনে হয় এক টুকরো চাঁদ সামনে দাঁড়িয়ে। নিজের মেয়ের থেকেও সুন্দর ভাবতেই বিষিয়ে গেল মন। আনোয়ার চৌধুরীর বসো। মহুয়ার পেটেও ভীষণ খিদে। আজ 2 দিন ওরা কেউ এক ফোঁটা পানিও দেয়নি। পালিয়ে আসার সময় এক টং দোকান থেকে পানি খেয়েছিল। চুপসে যাওয়া মুখটা দেখেই আনোয়ার চৌধুরী বুঝলেন মহুয়ার খিদে লেগেছে। মেয়েটার কথায় যেমন মায়া, মুখেও ভীষণ মায়া। আনোয়ার চৌধুরী মহুয়ার মাঝে আফরোজা বেগমকে খুঁজে পেলেন। ঠিক এতটাই সৌন্দর্যের অধিকারী ছিলেন আফরোজা বেগম, যেন ভুল করে চলে আসা চাঁদের পরী। ছোঁয়া রেগে বাসায় এসে ব্যাগ সোফায় রেখে সবার দিকে তাকাল। নিরুপমা মেয়ের মুখ দেখে খাওয়া ছেড়ে উঠে আসলেন। আমেনা বেগম ছোঁয়ার পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে? ছোঁয়া, কিছু না মামুনি, এক গ্লাস পানি দাও। আমেনা বেগম পানি দেওয়ার আগেই নিরুপমা পানি নিয়ে আসলো মেয়ের জন্য। ছোঁয়া আনোয়ার চৌধুরীকে দেখেই গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, নানা ভাই, তোমার তো আরো 2 দিন পরে আসার কথা ছিল। আনোয়ার চৌধুরী, কেন সুইটহার্ট, তুমি খুশি হওনি আমি চলে আসায়? ছোঁয়া, ভীষণ খুশি হয়েছি। নিরুপমা, বাবা, আপনার আরো 2 দিন পরে আসার কথা ছিল। আনোয়ার চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে উঠল, কাজ জলদি শেষ হয়ে গেছে। ছোঁয়া বাড়ির একমাত্র মেয়ে, অবশ্য এই বাড়ির মেয়ে নয় ছোঁয়া, নিরুপমা চৌধুরীর মেয়ে ছোঁয়া চৌধুরী। নিরুপমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে বাপের বাড়িতেই থাকে নিরুপমা। এই বাড়ির বড় ছেলে আজাদ চৌধুরীর 2 ছেলে। বড় ছেলে শ্রাবণ চৌধুরী উনার সাথে বিজনেস সামলাচ্ছে, আর ছোট ছেলে আহনাফ চৌধুরী ইউরোপে আছে, 1 সপ্তাহ পর দেশে ফিরবে ডাক্তার হয়ে। ছোট ছেলে মিরাজ চৌধুরীর এক ছেলে নির্জন চৌধুরী, যার কাজ হলো বাবার টাকা উড়ানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর মেয়ে পটানো। 2 ভাইয়ের কোনো মেয়ে নেই, সেই জন্য ছোঁয়া সবার ভীষণ আদরের। তবে এই বাড়ির একজন ছোঁয়াকে তার শত্রু মনে করে, সে আর কেউ নয়, নির্জন চৌধুরী। ছোঁয়ার চোখ যায় মহুয়ার দিকে। ছোঁয়া, এই মেয়েকে? আমেনা বেগম, মহুয়া আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়। ছোঁয়া একবার মহুয়ার দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। নিরুপমা মেয়ের পিছু পিছু চলে গেলেন। আমেনা বেগম আর হালিমা বেগম মিলে সব গুছিয়ে রান্নাঘরে চলে গেল। এতটা সময় একবারও মহুয়া কারো দিকে তাকায়নি। নিচের দিকে তাকিয়ে নিজের খাবার শেষ করে বসে আছে। আনোয়ার চৌধুরী, মহুয়া, আজ থেকে এটা তোমার নতুন বাড়ি। একদম স্বাধীনভাবে চলবে, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আর এখন চলো, তোমাকে আফরোজার সাথে দেখা করিয়ে আনি। ভীষণ রাগী, তবে মনটা ভীষণ নরম। সন্ধ্যায় নিজের রুমে বসেছিল মহুয়া, তখনই ছোঁয়া ওর দরজায় টুকা মারল।
মহুয়া দরজার দিকে তাকাতেই ছোঁয়া বিরক্ত মুখে বলে উঠল, নানাভাই বলল আজ থেকে আমি এক রুমেই থাকব। আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি। সময় থেমে থাকে না। মহুয়া এসেছে আজ 5 দিন। শুধুমাত্র খাবারের সময় হলে মাথা নিচু করে নিচে গিয়েছে, আবার শেষ হলে নিজের রুমে। প্রয়োজনের বাহিরে কোনো কথাও বলে না। এখনো এই বাড়ির কোনো পুরুষের সাথে ওর দেখা হয়নি, আর না কোনো ছেলের সাথে। ছোঁয়ার সাথে একটু আধটু কথা বলে। আজ নিচে যেতেই আনোয়ার চৌধুরী ছোঁয়াকে বলে উঠল, মহুয়াকে নিয়ে শপিং মলে যাও, তোমার আর ওর যা যা প্রয়োজন নিয়ে আসবে। ছোঁয়া খুশিতে মহুয়ার হাত ধরে বলে উঠল, ঠিক আছে সুইট হার্ট। আনোয়ার চৌধুরী, তোমাদের সাথে আরও একজনকে বলেছি যেতে। ছোঁয়া, যদি সেটা তোমার বজ্জাত নাতি নির্জন হয় তাহলে কখনো এই বেয়াদবকে সাথে নিয়ে যাব না। আনোয়ার চৌধুরী, তোমাদের সাথে আমি শ্রাবণকে বলেছি যেতে, সে কিছু সময়ের মধ্যে চলে আসবে, জলদি রেডি হয়ে নাও। ছোঁয়া মহুয়ার হাত ধরে রুমে নিয়ে আসলো। একই রকম 2টা ড্রেস বের করে মহুয়ার সামনে রাখল। মহুয়া কিছু বলার আগেই ছোঁয়া বলে উঠল, একটা ফ্রেন্ডের জন্য নিয়েছিলাম, আজ তুমি পরে নাও, এক রকম 2 জন পরে যাব। শ্রাবণ বাড়িতে সোফায় বসে আনোয়ার চৌধুরীর সাথে কথা বলছে। সবার কথা ফেলতে পারলেও আনোয়ার চৌধুরীর কথা সে ফেলতে পারে না। নিজের ইম্পর্ট্যান্ট কাজ ফেলে দাদা ভাইয়ের ডাকে ছুটে এসেছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আনোয়ার চৌধুরী শ্রাবণের দিকে তাকিয়ে আদেশের সুরে বলে উঠল, ওদের দিকে খেয়াল রাখবে, চোখে চোখে রাখবে। শ্রাবণ সব সময় ছোঁয়া একাই মার্কেটে যায়, ওর সাথে অন্য কেউ থাকতেও বডিগার্ড হিসেবে আমাকে কেন লাগবে দাদাভাই? আনোয়ার চৌধুরী কিছু না বলে চুপ করে রইলেন। শ্রাবণ বুঝল প্রশ্ন করে লাভ নেই, এখন কিছু বলবে না আনোয়ার চৌধুরী। কিন্তু এমন কে সে যার জন্য আমাকে বডিগার্ড হতে হচ্ছে? ভীষণ রাগ হলো সেই মেয়ের উপর যার জন্য তাকে ইম্পর্ট্যান্ট কাজ ফেলে আসতে হয়েছে, বডিগার্ড হতে হচ্ছে। আজ কতগুলো টাকার প্রজেক্ট লস হলো। আমরা রেডি শ্রাবণ ভাই, আগে। শ্রাবণ বিরক্ত হয়ে সামনে তাকালো। স্তব্ধ হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল ছোঁয়ার পেছনে দাঁড়ানো মেয়েটার দিকে। কালো ওড়না দিয়ে মাথা অর্ধভাগ ডেকে এক হাতে ওড়না ধরে ছোঁয়ার পিছে দাঁড়িয়ে আছে মহুয়া। শ্রাবণ কিন্তু সময় মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কালো সেলোয়ার কামিজ পরা, হাতে চিকন চুড়ি, ভীতু চোখে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী রমণী। ছোঁয়ার ডাকে হুঁশ ফিরল শ্রাবণের। স্বাভাবিকভাবে দাদা ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, মেয়েটি কি? আনোয়ার চৌধুরী, আগে মার্কেট থেকে আসো। শ্রাবণ, দাদিজান কোথায়? আনোয়ার চৌধুরী, রুমে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, ঘুমাচ্ছে। শ্রাবণ আবার জিজ্ঞেস করল, দাদিজান তাহলে উনার কথা বলেছিল? আনোয়ার চৌধুরী, ঘুম। শ্রাবণ বিড়বিড় করে বলে উঠল, দাদিজান সব কিছু কমিয়েই বলেন। দাদিজান বলল, এক সুন্দরী মেয়ে নিয়ে এসেছে দাদাজান, কিন্তু বলা উচিত ছিল এক রূপকথার রাজকন্যা নিয়ে এসেছে দাদাজান। ছোঁয়া বেশ বিরক্ত হয়ে বলে উঠল, ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ? শ্রাবণ দাদাভাইকে বলে বেরিয়ে গেল। আনোয়ার চৌধুরী মহুয়ার মাথায় হাত রেখে বলল, ভয় নেই শ্রাবণ, আমার বড় নাতি, ওর সাথে সাথে থাকবে, যা যা প্রয়োজন নিয়ে আসবে। 2-1 দিনের মধ্যে কলেজে ভর্তির ব্যবস্থা করে দিবে শ্রাবণ। মহুয়া মাথা নিচু করে সবটা শুনল। সে এখানে বেশি দিন থাকবে না, কলেজে ভর্তি হয়ে ছোটখাটো একটা জব খুঁজবে, পেয়ে গেলেই এখান থেকে চলে যাবে। ছোঁয়া মহুয়ার হাত ধরে তাড়া দিল। আনোয়ার চৌধুরী মহুয়ার দিকে ইশারা করতেই ছোঁয়ার পিছু পিছু গেল মহুয়া। শ্রাবণ মোবাইলে কারো সাথে কথা বলে পেছন ফিরে দেখল ছোঁয়া ওর পাশে দাঁড়িয়ে আছে। মেইন দরজা থেকে বের হচ্ছে মহুয়া। শ্রাবণ চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু চোখ আটকে গেল মহুয়ার মুখে। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কাটা দাগগুলোর দিকে, যেন চাঁদের গায়ে কেউ আঁচো কেটেছে। মহুয়া ছোঁয়ার সাথে পেছনে বসতেই শ্রাবণ বলে উঠল, আমাকে কি তোর ড্রাইভার মনে হয় ছোঁয়া? ছোঁয়া মহুয়ার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আজকের জন্য হয়ে যাও ভাই। শ্রাবণ ছোঁয়ার দিকে তাকিয়ে হেসে মেনে নিল ছোট বোনের আবদার। মহুয়া চুপচাপ তাকিয়ে রইল বাহিরের দিকে। ছোঁয়া এটা সেটা বলেই চলছে, আর মহুয়া তা বসে বসে শুনছে। ছোঁয়ার ভীষণ ভালো লেগেছে মহুয়াকে। মেয়েটা কম কথা বলে, 1000টা কথা বললে একটা উত্তর দেয়। আজ 5 দিনে 1 মিনিটের জন্য হাসতে দেখেনি ছোঁয়া। ভীষণ অবাক হয় একটা মানুষ রোবটের মতো কিভাবে চলাফেরা করতে পারে। নিরুপমা রান্না ঘরে যেতে যেতে বলে উঠল, আমার তো সন্দেহ হচ্ছে, আসলেই কি মেয়েটা আব্বার পরিচিত কিনা। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। এই মেয়ে না আবার এই পরিবারের ধ্বংস ডেকে আনে? হালিমা বেগম শ্বশুর আব্বা যাকে তাকে বাসায় আশ্রয় দেয়, কেন মেয়ের অন্য কোথাও বিয়ে দিয়ে দিলেই হয়? বাড়িতে 2টা ছেলে, আজ বাদে কাল আরেক ছেলে আসবে, কি দরকার খাল কেটে কুমির নিয়ে আসার?
নিরুপমা আজ আবার মার্কেট করাতে শ্রাবণকে পাঠিয়েছে। হালিমা চৌধুরীর সুন্দরী মেয়েরা খুবই ভয়ঙ্কর হয়। মেয়েটার মুখের কাটা দাগগুলো দেখে মনে হয় কেউ ভীষণ মেরেছে। আমার তো আব্বার কথা একটুও বিশ্বাস হয়নি। আমেনা বেগম রান্নাঘরে এসে ধমকে বলে উঠল, চুপচাপ কাজ করো। মেয়েটাকে নিয়ে আলোচনা এখানেই শেষ। বিপদে পড়ে এসেছে। বাড়িতে রুম কি কম পড়েছে, থাকলে সমস্যা কি? নিজের মেয়ের মতো দেখতে শুরু করো। নিরুপমা ভাবি, আমরা তো মেয়েটিকে বেরিয়ে যেতে বলছি না, শুধু নিজের ছেলেদের সাবধানে রেখো, যেই আগুন শুন। এমন মেয়েরা কিন্তু ভয়ঙ্কর, যেখানে যায় ধ্বংস ডেকে আনে। আমেনা বেগম হয়েছে বলা। মেয়েটার মুখ দেখলেই বোঝা যায় খুব ভদ্র পরিবারের। আমাদের ছোঁয়া কি কোনো অংশে কম? আমাদের ছোঁয়াও ভীষণ সুন্দর, কই সে তো ধ্বংস ডেকে আনছে না। এইসব আলোচনা বন্ধ করো। কাল আমার ছোট ছেলে আসছে, ওর জন্য কি কি আয়োজন করব। কতগুলো বছর পর বাড়িতে ফিরছে। বলতে বলতে চোখে জল জমা হলো। আঁচল দিয়ে চোখ মুছে রান্নায় হাত বাড়ালো, তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। আমেনা বেগম হাতের মাছটা রেখে হালিমা বেগমকে দিতে বলে দরজা খুলতে গেলেন। দরজা খুলতেই থমকে গেলেন তিনি। খুশিতে কি করবেন তিনি বুঝে উঠতে পারলেন না। চোখ কি আজকাল ভুল দেখতে শুরু করল? কেউ একজন উনাকে জড়িয়ে ধরল। আমেনা বেগম খুশিতে কাঁদতে শুরু করলেন। 5টা বছর পর চোখের সামনে ছেলেকে দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আহনাফ চৌধুরী মাকে জড়িয়ে ধরে কান্না থামাতে বলল। আমেনা বেগম ছেলের মুখে হাত রেখে তাকিয়ে রইলেন, যেন কত কত যোগ পড়ে ছেলেকে দেখছেন। আহনাফ মাকে শান্ত করিয়ে বলে উঠল, সারপ্রাইজ আম্মু। আমেনা বেগমকে আসতে না দেখে নিরুপমা রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। চোখের সামনে আহনাফ চৌধুরীকে দেখে অবাক হয়ে বলে উঠল, আহনাফ বাবা তুমি? নিরুপমার মুখে আহনাফ ডাক শুনে ভ্রু কুঁচকে বের হয়ে আসলো হালিমা বেগম। কিছু সময়ের মধ্যে বাড়িতে খুশির বর্ষা ভয়ে গেল। আহনাফ সবার সাথে দেখা করেই চলে গেল দাদিজানের রুমে। আনোয়ার চৌধুরী বাড়িতে নেই। নেই উনার 2 ছেলে। সবাই হয়তো রাতে আসবে। নিরুপমা ভাবতে লাগলেন, কত সারপ্রাইজ রেডি করে রেখেছিল ছোঁয়া আহনাফের জন্য। এসে যদি দেখে ওর সারপ্রাইজের আগেই আহনাফ নিজেই সারপ্রাইজ দিতে চলে এসেছে, মেয়েটা ভীষণ কষ্ট পাবে। আহনাফ আফরোজা বেগমের সামনে গিয়ে বসল। আফরোজা বেগম নাতিকে দেখেই কাঁদতে শুরু করল। উঠে বসতে চাইলে আহনাফ সাহায্য করল। আফরোজা বেগমও, আমি তো ভেবেছিলাম বউ বাচ্চা নিয়ে ফিরবে। আহনাফ হেসে ফেলল দাদিজানের এমন অদ্ভুত কথা শুনে। আফরোজা বেগম, হেসো না, আমি বুঝি মৃত্যুর আগে নাতির বউ দেখে যেতে পারব না। তোমার বড় ভাই আমার কথা শুনছে না। আহনাফ, দাদিজান আমি চলে এসেছি খুব জলদি, বড় ভাইকে বিয়ে দিয়ে আপনার ইচ্ছে পূরণ করে দিব। আপাতত নিচে চলুন, আপনার জন্য বেনারসি এনেছি। আফরোজা বেগম লজ্জামাখা হাসি দিয়ে বলে উঠলেন, তুমি ভীষণ পাজি হয়ে গেছ। আহনাফ, কি করব বলেন, আমার আফরোজা বধূকে বউ সাজে দেখার ভীষণ শখ জেগেছিল। আফরোজা বেগম চমৎকার হাসলেন। এখনো হাসলে কি ভীষণ মুগ্ধতা মিশে যায় উনার হাসিতে। আহনাফ, আপনি জানেন, আপনি এখনো সেই আফরোজা সুন্দরী রয়ে গেছেন। দাদার সাথে দেখা না হয়ে আপনার আমার সাথে প্রথম দেখা হওয়া প্রয়োজন ছিল। ওই বুড়ো লোকটার পাশে এত সুন্দরী নারী কিভাবে মানায় বলুন? আফরোজা বেগম আহনাফের কান মুচড়ে ধরে বলে উঠলেন, আমার সাথে ফ্লার্ট করছো? আহনাফ হেসে উঠল, সাথে আফরোজা বেগম ও হেসে উঠল।